ওয়েলকাম টু আর নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো দুবাইয়ে এখন বাজে হচ্ছে সন্ধে 6টা, আর আমরা সবাই রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে বাড়ি। মানে আজকে হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা, আর আমাদের ফ্লাইট হচ্ছে রাত 11টায়। আর আজকে আমাদের চেক আউট ছিল হচ্ছে দুপুর 12টা, কিন্তু ওদেরকে বলে এক্সটেন্ড করা হয়েছে। ওদেরকে বলা হচ্ছিল কিন্তু ওরা বললো ফ্রিতে এক্সটেন্ড করবে না, সেই জন্য আরও আমাদেরকে এক্সট্রা 4,000 টাকা দিয়ে এক্সটেন্ড করতে হয়েছে। তো এখন এখান থেকে আমরা বেরিয়ে এয়ারপোর্টেই যাব, ওখানে গিয়ে লঞ্চে একটু ওয়েট করবো, খাওয়া দাওয়াও করবো। আর আমাদের যেহেতু ফ্লাইট রাত্রেবেলা, সেই জন্য রেয়ানের খাবার দাবার নিয়ে নিয়েছি। আর তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো যাও। কোথায় আছো তুমি? বাড়ি। ও, তোমার বাড়ি কোথায় বলো? ইন্ডিয়া। সন্ধে সন্ধে বেরিয়ে পড়েছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের হোটেলে চেক আউটের টাইম ছিল দুপুর 12:30, কিন্তু আমরা সেটাকে এক্সট্রা করিয়ে বিকাল 5টা অবধি করিয়েছি। তাতে আবার আমাদেরকে 4,500 টাকা এক্সট্রা পে করতে হয়েছে। কিন্তু কেমন দেখো, আধা ঘন্টা লেট হয়েছে, তাতেই কিন্তু ওরা আমাদেরকে ফোন করে বলে যে রুম ছাড়তে হবে। কিন্তু আজকে ওদের কোনো রুমে বুকিং নেই, তা সত্ত্বেও তাহলে ভাবো তো কেমন। তারপরে আমরা চলে এসেছিলাম এয়ারপোর্টে। আসার সময় যে অবস্থা হয়েছিল, যাওয়ার সময়ও কিন্তু সেই অবস্থা। আসলে এই ফ্লাইটটা ছিল বিকাল 5টার সময়, কিন্তু সেটা ডিলে করে করা হয়েছে 11টার সময়। বাচ্চা নিয়ে রাত্রে ফ্লাইটে থাকাটা কিন্তু সত্যি খুব চাপের, যেহেতু সিটগুলো খুবই ছোট ছোট হয়ে থাকে। আমাদের এয়ারপোর্টে এসে কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। এয়ারপোর্টটা কিন্তু খুবই সুন্দর ছিল, দেখে মনে হচ্ছিল যেন কোনো মলে ঘুরতে চলে এসেছি। তবে হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটাও কিন্তু একই, তবে দুবাই এয়ারপোর্ট কিন্তু অনেকই বড়। যেখানে আমরা বোর্ডিং পাস করেছি, আর সেখান থেকে সিকিউরিটি চেক ইনে আসতে আমাদেরকে মেট্রো দেওয়া হয়েছিল। তাহলে ভাবো তো কতটা বড়। সিকিউরিটি চেক ইনের পরে কিন্তু আমরা চলে এসেছিলাম লঞ্চে, যেহেতু আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হবে, আর রেয়ান কিন্তু ঘুমিয়ে পড়েছিল। এই লঞ্চে কিন্তু অনেক খাবার দাবারের অপশন ছিল, বার্গার থেকে আরম্ভ করে প্রচুর ছিল, ফ্রুটস, এমনি কোল্ড ড্রিঙ্কস ছিল, আবার হার্ড ড্রিঙ্কস এরও কিন্তু অপশন ছিল, ডেজার্টেরও কিন্তু প্রচুর অপশন ছিল। তো আমাদের ডিনার করতে কিন্তু লঞ্চে একটা টাকাও লাগেনি, যেহেতু আমাদের এইচডিএফসি ব্যাংকের কার্ড আছে। তবে একটা কথা বলে রাখি, সব কার্ডে কিন্তু আবার ইন্টারন্যাশনাল লঞ্চে অ্যাপ্লাই করা যায় না। যদি আমাদের পে করে খেতে হতো, তাহলে কিন্তু এখানে পার হেড খরচা পড়তো 5,000 টাকা করে। মোটে 2 টাকা দিয়ে এত কিছু খাওয়া হচ্ছে, তাও আবার বিজনেস ক্লাস লঞ্চে। তাহলে ভাবো তো কতটা ফেসিলিটি দিয়ে থাকে ব্যাংক। এখানে আমরা একটু আস্তে আস্তেই খাচ্ছি, যেহেতু অনেকক্ষণ ওয়েট করতে হবে সেই জন্য। আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম রাইস আর লাম্প কারি, যেটা ছিল অসাধারণ খেতে। এখানে নেওয়া হয়েছিল লাজবাব চিকেন আর ফিশ কারি, সেটাও কিন্তু খেতে খুবই টেস্টি ছিল। কিন্তু রেয়ান পড়েছিল ঘুমিয়ে। আমি বাফেটে খাবো আর মিষ্টি নেব না, সেটা তো কখনো হয় না, কারণ আমি মিষ্টি খেতে ভীষণই ভালোবাসি। সেই জন্য নিয়ে নিয়েছিলাম কিছু মিষ্টি আর সামান্য পাইনাপেল। তারপরে খাওয়া দাওয়া শেষে রেয়ানকে খাইয়ে দিয়েছিলাম, তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম ফ্লাইটের উদ্দেশ্যে, কারণ আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছিল। তবে মনে মনে ভাবছিলাম এতক্ষণের ফ্লাইট রেয়ান যে কি করবে বুঝতেও পারছি না। আর রেয়ান যেহেতু একবার সন্ধেবেলা ঘুমিয়ে নিয়েছে, সেই জন্য ফ্লাইটে গন্ডগোল করার কিন্তু চান্স ছিল। তবে ভগবানের কৃপায় রেয়ান কিন্তু ফ্লাইটে উঠতে উঠতে ঘুমিয়ে পড়েছে, যেহেতু রাত্রি হয়ে গেছে অনেকটাই। তবে কি জানো, ইন্ডিগো ফ্লাইটের সিটগুলো এত ছোট ছোট যে বেবিকে নিয়ে এত দূর ট্রাভেল করা সত্যিই কঠিন কাজ। রেয়ান যেহেতু কোলেই ঘুমাচ্ছিল, সেই জন্য ওর কিন্তু খুব অসুবিধা হচ্ছিল, বারবার ঘুম ভেঙে যাচ্ছিল। আর একটা বাচ্চাকে সারা রাত কোলে নিয়ে থাকা মানে বুঝতেই পারছো কতটা কষ্টের। এই ফ্লাইটটা যদি সত্যি 5টার সময় থাকতো, তাহলে এতটা প্রবলেম আমাদের হতো না। কিন্তু রাত 11টা করেই যত প্রবলেম হয়ে গেছে। এরপর থেকে বাইরে কোথাও গেলে ইন্ডিগোতে টিকিট কাটার আগে একটু ভেবে দেখবো। তো ব্লগটাকে কিন্তু আর কন্টিনিউ করতে পারিনি, যেহেতু রেয়ান কোলে ছিল, আর হায়দ্রাবাদে এসেও ইমিগ্রেশনে অনেক লাইন ছিল। হেই এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমাদের সাথে এখন কথা বলার সময় পেলাম। ব্লগটাকে আমি আর কন্টিনিউ করতে পারিনি, বুঝতেই পারছো কালকে সারা রাত আমরা ফ্লাইটে ছিলাম। আমাদের ফ্লাইটের টাইম ছিল 11টা, মানে হচ্ছে দুবাই টাইমে, আর আমরা এখানে নেমেছি 3:30 সময় ইন্ডিয়ান টাইমে। তো
বুঝতেই পারছো সারা রাত কালকে আমাদের কেমন ভাবে গেছে। তো ভীষণই টায়ার্ড ছিলাম, এসে আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম। আর রেয়ানের তো ভালোভাবে কালকে ঘুমও হয়নি। ও আসলে বেশিক্ষণ কোলে এখন থাকতে চায় না, মানে ঘুমালে একটু শুতে চাই, বুঝতেই পারছো বাচ্চা মানুষ। তো আমরা সবাই মিলে একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে ব্রেকফাস্ট করে স্নান ধান করে তারপরে তোমাদের সাথে বসছি কথা বলতে। তো এখন আমি তোমাদেরকে দেখাবো দুবাই থেকে আমরা কি কি শপিং করলাম। প্রথমে রেয়ানের দিয়ে শুরু করি। তো রেয়ান এরকম একটা পেঙ্গুইন নিয়ে নিয়েছে। তো এটা তোমরা দেখেইছো যেদিন আমরা মলে গেছিলাম অ্যাকোরিয়াম দেখতে, তো সেখান থেকেই ও নিয়েছে। পেঙ্গুইন টেঙ্গুইন দেখে আর পেঙ্গুইন ওর ছাড়তে ইচ্ছা হচ্ছিল না। এইটুকু একটা পেঙ্গুইনের দাম নিয়েছে 1000 টাকা। তাহলে ভাবো কেমন কস্টলি। ইন্ডিয়ান প্রাইসেই আমি বলছি। আসলে যারা দুবাই ডলারে ইনকাম করে তাদের জন্য কিন্তু দুবাই কম খরচা। সবাই বলে যে দুবাই শপিং করতে যাওয়ার জন্য, আমি বলবো মোটেও না, ভীষণই কস্টলি জিনিসপাতি। তো এরকম একটা পেঙ্গুইন নিয়ে নিয়েছে, এরকম একটা ক্যামেল নিয়ে নিয়েছে। অবশ্যই এটা লোকাল বাজার থেকে নিয়েছে। আমরা একদিনকে লোকাল বাজার ভিজিট করতে গেছিলাম। যদি ব্লগগুলো না দেখে থাকো ডেসক্রিপশনে কিন্তু আমি তার লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো এরকম নিয়ে নিয়েছে। অবশ্য দুবাই মলের থেকে মিনা বাজারে একটু কম দামেই জিনিসপাতি পাওয়া যায়, তা বলে কিন্তু একদমই সস্তা না। এইটুকু একটা উটের দাম কিন্তু নিয়েছে 300 টাকা, যেটা ইন্ডিয়ান প্রাইসে। তো এটার মধ্যে কিন্তু আবার একটা মিউজিকও হয়। দাঁড়াও দেখাই। সুন্দর না? আমারই দেখে খুব পছন্দ হয়েছে যে দুবাই গেছি আর দুবাই এলে তো উট একটা নিতেই হয়, সেই জন্য আরো নেওয়া। এবার দেখাই আমি কি কি কিনলাম। তো আমি নিয়ে নিয়েছি এরকম সাজানোর জন্য একটা বুর্জ খলিফা। যে দুবাই গেছি আর একটা কিছু তো আনতেই হয় না, আমি যেখানেই যাই না কেন কিছু না কিছু কিনি ঘরে সাজিয়ে রাখার জন্য। দাঁড়াও দেখাই। তো এরকম নিয়ে নিয়েছি একটা বুর্জ খলিফা। এই যে দেখছো এইটুকু একটা বুর্জ খলিফা, জানি না ভিডিওতে মনে হয় বড় দেখাচ্ছে, এটা কিন্তু মোটেও বড় না। এই দেখো এইরকম সাইজের একটা বুর্জ খলিফা। এটার দাম নিয়েছে 800 টাকা। এটা কিন্তু মিনা বাজার থেকেই কিনেছি। সবাই যে বলে মিনা বাজারে খুব কম দাম, আমি বলবো মোটেও না, তবে দুবাই মলের থেকে কম দাম। তো এরকম একটা বুর্জ খলিফা নিয়ে নিয়েছি, যেটা আমি ঘরে সাজিয়ে রাখবো। আর কি কি নিয়েছি দেখাই। তো দুবাই যাব, আর আমার দুবাইয়ের পারফিউম কেনার খুবই ইচ্ছা ছিল। সবাই বলে দুবাইয়ের পারফিউম নাকি খুব সুন্দর। অনেকদিন আগে আমি ইউজ করেছি একটা, আমাকে মশাই দিয়েছিল। তো ওখান থেকে আমি এরকম একটা পারফিউম নিয়ে নিয়েছি। পারফিউমের গন্ধগুলো কিন্তু সত্যি খুব সুন্দর, কিন্তু ভীষণই কস্টলি। এই পারফিউমটা যদি আমি ইন্ডিয়ায় কিনতাম তাহলে এটার দাম পড়তো 3500 টাকা, কিন্তু আমি এটা দুবাই মিনা বাজার থেকে কিনেছি। এটার দাম লেগেছে 1000 টাকা মতন ইন্ডিয়ান প্রাইসে। এবারে তোমাদেরকে দেখাবো আসল জিনিস। গেস করো কি কিনতে পারি দুবাই গেলে। তো কিনে নিয়েছি একটা গেসের ওয়াচ। তোমরা হয়তো নাম শুনেছো, এটা একটা ব্র্যান্ড, ভীষণই কস্টলি। এটা ইন্ডিয়াতে যদি আমি কিনতে যেতাম সেটার প্রাইস নিত কিন্তু 16,000 টাকা। এটা আমি দুবাই থেকে কিনেছি, এটার প্রাইস নিয়েছে 10,000 টাকা মতন। তো এটা কিন্তু গেস মানে হচ্ছে একটা ব্র্যান্ড, সেটারই কিন্তু ওয়াচ। এটা কিন্তু আমার কেনার কিন্তু কোনো প্ল্যান ছিল না। ও বলে যে যখন এসছো তাহলে এখানে যখন কমেই পাওয়া যাচ্ছে তাহলে একটা কিনে নাও। তো এইটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো এরকম একটা উড কিনে নিয়েছি। উডটা কিন্তু পুরোটাই কিন্তু মেটালের, হালকা এখানে স্টোন ওয়ার্কও করা আছে। আর ইচ্ছা করলে এর ভিতরে ছোটখাটো কিন্তু ইয়াররিংও রাখতে পারো। এই উডটা কিন্তু আমার কেনার অনেক দিনের শখ ছিল যে দুবাই যদি যাই কোনোদিন এই টাইপের উড কিনে আনবো বাড়িতে সাজিয়ে রাখার জন্য। এই উডটার দাম নিয়েছে ইন্ডিয়ান প্রাইসে 500 টাকা মতন। আর কিনে নিয়েছি এরকম কিছু দুবাইয়ের চকলেট সবাইকে দেওয়ার জন্য। ওখানে অনেক রকমই চকলেট ছিল, চকলেটগুলো মোটামুটি খেতে ভালোই, টেস্ট করেই কেনা হয়েছে। এগুলো সবাইকে দেবো বলে কেনা হয়েছে। তো কিছু চকলেট কিনেছি। এবার বাড়ির জন্য কি কি কিনলাম সেগুলোই দেখাবো তোমাদের। আর সবার জন্য কিন্তু এরকম ছোট ছোট বুর্জ খলিফা কিনে নিয়েছি। দাঁড়াও খুলে তোমাদেরকে দেখাই, মানে আমার বাড়ি, ওর বাড়ি, সবার জন্য একই কিনেছি, যে সবাইকে দিলে এটা একটা করে থেকে যাবে। দেখো
এগুলো ইন্ডিয়ান প্রাইসে দাম হচ্ছে 550 না 600 করে যেন নিয়েছে। তো এরকম সবার জন্য কিন্তু একই জিনিস কেনা হয়েছে, যে ঘুরতে গেছিলাম ওখানকার একটা স্পেশাল জিনিস যদি সবাইকে দেওয়া হয় তাহলে সবাই খুশিও হয়ে যাবে আর বাড়িতে সাজিয়েও রাখতে পারবে। সেই জন্য সবার জন্যই কিন্তু বুর্জ খলিফা নিয়েছি ছোট ছোট দেখে। আর এটা হচ্ছে একটা ফিউচার মিউজিয়াম, যেটা দুবাইয়ের খুব ফেমাস। তো এরকম একটা ছোট দেখে ফিউচার মিউজিয়াম নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার জায়ের জন্য আমি নিয়েছি, কারণ ওরা অলরেডি দুবাই গেছে আর বুর্জ খলিফা ওদের বাড়িতে আছে, সেই জন্য আর বুর্জ খলিফা নিইনি। সেই জন্য এরকম একটা দুবাইয়ের স্পেশাল যেটা ফিউচার মিউজিয়াম, এটা নিয়ে নিয়েছি। তো এই ছিল আমার দুবাইয়ের শপিং। আর বেশি কিন্তু শপিং টপিং করতে পারিনি, জিনিসপাতির যা দাম বুঝতেই পারছো, ভীষণই দাম। তো সেই জন্য টুকিটাকি অল্প স্বল্পই শপিং করে নিয়েছি। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই এন্ড করব, কারণ আমার ব্লগ বানানোর আর এনার্জি নেই। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। তো চলো আজকের জন্য বাই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।